আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। তো আজ আমরা কথা বলতে যাচ্ছি ২০২৬ সালের আর্কটিক বা সুমেরু অঞ্চলের এক্সপেডিশন বা অভিযান মৌসুম নিয়ে। জায়গাটা কতটা বিশাল সেটা আসলে বলে বোঝানো কঠিন, আর সেখানে দিনের পর দিন টিকে থাকতে হলে মানুষের ঠিক কতটা শারীরিক আর মানসিক জোর থাকা দরকার সেটাও এক বিরাট বিষয়। চলুন এই অবিশ্বাস্য জার্নির একদম গভীরে ঢুকে পড়া যাক। 10 সংখ্যাটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা শুনলে রীতিমতো অবাক হতে হয়। ভাবা যায় স্যালবার্ডের মতো এরকম হাড় কাঁপানো আর চরম বৈরী একটা বরফের রাজ্য এখন পাড়ি দিচ্ছে মিনা রিড নামের মাত্র 10 বছর বয়সী এক ছোট্ট মেয়ে। এই বয়সেই এমন একটা শ্বাসরুদ্ধকর অভিযানে নেমে পড়াটা মানে জাস্ট অবিশ্বাস্য। আর এর ঠিক উল্টো দিকে আরেকটা চোখ কপালে তোলার মতো সংখ্যা হল 81। একদিকে যখন ওই 10 বছরের বাচ্চা মেয়েটা লড়ছে, ঠিক তখনই আরেক প্রান্তে কানাডার নর্থ ওয়েস্ট টেরিটরিজের দুর্গম পথে ১৩০০ কিলোমিটার পাড়ি দিচ্ছেন মেরু অঞ্চলের লিভিং লেজেন্ড ৮১ বছর বয়সী এক্সপ্লোরার উইল স্টেটার। মানব সক্ষমতার এই যে দুটো সম্পূর্ণ আলাদা বয়সের অবিশ্বাস্য উদাহরণ, এখান থেকে কিন্তু এবারের মৌসুমের শুরু। তো আজকের এই পুরো বিশ্লেষণে আমরা মূলত একটা নির্দিষ্ট ম্যাপ ধরে এগোব। প্রথমে দেখব ২০২৬ সালের আর্কটিক সিজনটা কেমন যাচ্ছে, এরপর যাব গ্রিনল্যান্ডে, তারপর স্যালবার্ডের বরফ গলা পরিস্থিতি, আর সবশেষে কানাডার ঐতিহাসিক রুটগুলোর চরম অবস্থা। শুরুতেই চলুন ঘুরে আসি আমাদের প্রথম গন্তব্য গ্রিনল্যান্ড থেকে। এখানকার মূল চ্যালেঞ্জ হল পাগলাটে বাতাস আর ভীষণ অস্থিতিশীল বরফ। এখানকার অভিযাত্রীদের হার না মানা মনোভাবটা সত্যি দারুণ। ভাবুন তো, 4 জনের একটা ইন্টারন্যাশনাল টিম স্রেফ কাইট বা ঘুড়ি ব্যবহার করে ১৭০০ কিলোমিটার পাড়ি দিচ্ছে, ক্যাঞ্জালুলু সোয়াক থেকে কানাক পর্যন্ত। বাতাস একদমই তাদের অনুকূলে নেই, তারপরও তারা প্রতিদিন ৮০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিচ্ছে। আর ওদিকে গাইড নিনা তেইরাসভুয়ের টিম পশ্চিম থেকে পূর্ব দিকের যাত্রায় রীতিমতো স্নায়ুযুদ্ধের সময়ের এক পরিত্যক্ত রেডার স্টেশন, যাকে ডাই 2 বলা হয়, সেখানে গিয়ে পৌঁছেছে। তবে সবার অভিজ্ঞতা কিন্তু এতটা মসৃণ নয়। ব্রিটিশ শেফ মাইক কিন মেলভিল উপসাগর পাড়ি দেওয়ার আগে একটা পুরনো ট্রেডিং পোস্টে বসে রীতিমতো একটা সিল কাটছেন। হ্যাঁ, এটাই তার খাবার হতে যাচ্ছে, কারণ সাভিস সিভিকের দিকে তার যে ৩২০ কিলোমিটারের স্লেজ যাত্রা, সেটা এখন চরম হুমকির মুখে। আর এর মূল কারণ হল ওই এলাকার সামুদ্রিক বরফের চরম অনিশ্চয়তা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অঞ্চলে, সালভার্ড। এবারের সিজনে এই জায়গাটায় আগাম বরফ গলা আর একের পর এক উদ্ধার কাজের ঘটনা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এখন একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, স্যালবার্ডে হঠাৎ করে এত অভিযান কেন ব্যর্থ হচ্ছে? কেন মাঝপথেই সব বাতিল করে দিতে হচ্ছে? এর একদম সরাসরি একটা উত্তর পাওয়া যায় বেলজিয়াম আর ফ্রান্সের জয়েন্ট টিমের মেম্বার মার্লিন চেরিসের কথায়। তিনি বলছিলেন যে এখানে স্যালভার্ডে তারা যতটা আশা করেছিলেন তার চেয়ে পাক্কা ১ মাস আগেই বরফ গলার মৌসুম শুরু হয়ে গেছে। তাপমাত্রা শূন্যের উপরে সমানে বৃষ্টি হচ্ছে, আর চোখের সামনেই সব বরফ গলতে শুরু করেছে। বুঝতেই পারছেন, জলবায়ুর এই আচমকা পরিবর্তন মাটির অবস্থাকে রীতিমতো উলটপালট করে দিয়েছে। আর এর ফলাফল কি? পুরো স্পিটসবার্গেন জুড়ে রীতিমতো একটা বিশৃঙ্খল অবস্থা। নরওয়েজিয়ান নারীদের দলটিকে ২৮তম দিনে রেস্কিউ করতে হয়েছে। বেলজিয়ান ফ্রেঞ্চ দলটাকেও তাদের রুট ছোট করে ২৪তম দিনেই উদ্ধার হতে হলো, কারণ দলের সদস্যদের হার্নিয়া আর পায়ের মারাত্মক সব সমস্যা দেখা দিচ্ছিল। রিড পরিবারও মাঝপথে আটকে পড়েছে। কেবল নারীদের একটা দলই এখন পর্যন্ত বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ওই যে শুরুতে ১০ বছর বয়সী মিনা রিডের কথা বলেছিলাম, মনে আছে? তারা কিন্তু ততদিনে ৬০৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছে। দারুণ কিছু স্মৃতিও জমিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আগাম বরফ গলার কারণে নতুন তৈরি হওয়া নদীর ফাঁদে তারা আটকে পড়েছে। এমনকি তাদের যে স্নো মোবাইল দিয়ে উদ্ধার করা হবে, সেটার রাস্তাও পুরোপুরি বন্ধ। অবস্থাটা একবার কল্পনা করুন। তবে স্যালবার্ড থেকে একটা দারুণ খবরও কিন্তু আছে। ওই যে অল ফিমেল টিমের কথা বলছিলাম, ব্রিটিশ আর জাপানি আমেরিকান এই দলটি তাদের ২০০ কিলোমিটার রুটের প্রায় ৩/৪ শেষ করে ফেলেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই টিমেরই একজন মেম্বার হিমবাহের ওপর বসেই ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের একটা চাকরির ইন্টারভিউ দিয়ে ফেলেছেন। মানে একদিকে চরম প্রকৃতি, অন্যদিকে আধুনিক প্রযুক্তি, দুয়ের কি এক অবিশ্বাস্য কম্বিনেশন, তাই না? আমাদের তৃতীয় এবং শেষ গন্তব্য হল কানাডা। এখানকার ঐতিহাসিক রুটগুলো এবার অভিযাত্রীদের চরম রূপ দেখাচ্ছে। কানাডিয়ান আর্কটিকে প্রীত চান্ডি পর্যাপ্ত ফান্ডের অভাবে তার উত্তর মেরুর অভিযান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। এর বদলে তিনি বেছে নিয়েছেন কর্নওয়ালিস আইল্যান্ডের ৫০৬ কিলোমিটারের একটা সার্কিট।
অবাক করা ব্যাপার হল ৩৯ দিনের এই যাত্রায় তিনি দ্বীপের পূর্ব উপকূল ধরে এগোচ্ছেন। আর যারা জানেন তারা বুঝবেন জায়গাটা পোলার বিয়ার বা মেরু ভাল্লুকের জন্য কতটা কুখ্যাত। এটা আক্ষরিক অর্থেই একটা মৃত্যুফাদ হতে পারত। এবার একটা ঐতিহাসিক টাইমলাইনের দিকে তাকালে অবাক হতে হয়। ম্যাকলুর প্রণালীর এই যে দুর্গম রুটটা ভাবলে গায়ে কাটা দেয় যে ১৮৫৩ সালে বেডফোর্ড পিমের পর সম্ভবত আর কেউই এই পথে পায়ে হেঁটে যাত্রা করেনি। এত বিশাল একটা সময়ের গ্যাপ পার করে ২০২৬ সালে এসে বিডল দেলাপিয়ারে এবং স্যানেরে এই ভিক্টোরিয়ান যুগের রুটে আবারও মানুষের পদচিহ্ন আঁকছেন। এটা ইতিহাসের পাতায় নতুন করে নাম লেখানোর মতোই একটা ব্যাপার। কিন্তু এই ইতিহাসের সাক্ষী হওয়ার মূল্যটাও তাদের কড়ায় গণ্ডায় চোকাতে হচ্ছে। ৮ নম্বর দিনেই দেলাপিয়ারে স্কি বাইন্ডিং একদম ছিঁড়ে যায়। এরপর ফ্রস্ট বাইটের কারণে চোখের পাতা ক্ষতিগ্রস্ত হওয়া আর পাঁজরের পেশিতে টান লাগার মতো মারাত্মক সব ইনজুরির কারণে ৭০ বছর বয়সী প্রবীণ গাইড মাইক বিডিলকে ১৪তম দিনে বাধ্য হয়ে উদ্ধার করে ফিরিয়ে নিতে হয়। টিমের বাকি দুজন সদস্য এখন সেই ভয়ঙ্কর উন্মুক্ত ম্যাকলুর প্রণালীর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। ওই যে শুরুতে ৮১ বছর বয়সী উইল স্ট্যাগারের কথা বলেছিলাম, তার যাত্রায় একটা ভয়ঙ্কর রোলার কোস্টার অভিজ্ঞতার কথা শুনলে চমকে উঠবেন। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনি -৩০ ডিগ্রি থেকে +৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মুখে পড়েছেন। মানে স্রেফ দুদিনের মধ্যে পুরো ৬০ ডিগ্রি সেলসিয়াসের একটা অকল্পনীয় তাপমাত্রার তারতম্য। মানবদেহের পক্ষে এত দ্রুত এমন একটা চরম অবস্থার সাথে মানিয়ে নেওয়াটা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আর বুঝিয়ে বলতে হবে না। পল্টকের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই বসন্তের আগমনে বরফ হুড়মুড়ু করে ভেঙে যাচ্ছে। তাই স্টেগার চরম বুদ্ধিমত্তার কাজ করেছেন। তিনি ভারী স্লেজ টানার পাশাপাশি হটন নদীর এই উন্মুক্ত আর বরফকলা জলরাশি পার হওয়ার জন্য সাথে করে একটা প্যাকরাফট বা বহনযোগ্য ছোট নৌকা রেখেছেন। এটাই আসলে তার দীর্ঘ অভিজ্ঞতার প্রমাণ। তবে সমতলের বরফের বাইরে বাফিন দ্বীপে আর্কটিকের আরেক ধরনের চরম চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এরিক বুমার তার ৪৫ দিনের মাল্টিস্পট অ্যাডভেঞ্চারে ৩০০ মিটারের একটা একদম নতুন এবং খাড়া বরফের লাইন বেয়ে উপরে ওঠার অসাধ্য সাধন করেছেন। এটা আর্কটিক অভিযানের সম্পূর্ণ ভিন্ন এবং উলম্ব একটা রূপ, যা রীতিমতো গায়ের লোম খাড়া করে দেয়। তো সব মিলিয়ে আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা খুব জরুরি প্রশ্ন আমাদের তাড়া করে ফেরে। বরফ এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দ্রুত গলছে। এই অবস্থায় যুগের পর যুগ ধরে থাকা এই ঐতিহাসিক আর্কটিক রুটগুলো আর কতদিন মানুষের পায়ে হেঁটে পাড়ি দেওয়ার যোগ্য থাকবে? এই এত সব সাহসী অভিযান কি কেবলই মানুষের সহ্য ক্ষমতার জয়গান, নাকি আমাদের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীর খুব রূঢ় একটা সতর্কবার্তা? আর্কটিকের এই অবিশ্বাস্য রিয়েলিটি চেকটা সত্যিই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। আজকের বিশ্লেষণ তাহলে এখানে শেষ করছি।